কলকাতার শহরতলি ছাড়িয়ে ঝিনুকপুর এলাকাটা পরিচিত তার প্রাচীন ঐতিহ্য এবং বিশাল আকার লাহা বাড়ির জন্য। প্রায় 200 বছরের পুরনো বাড়ি, যার প্রতিটা ইঁটে মিশে লাহা পরিবারের অদম্য অহংকার। প্রজন্মের পর প্রজন্ম ধরে লাহারাই অঞ্চলের ব্যবসার কেন্দ্রবিন্দু। তাদের প্রতিপত্তি এতই প্রকট যে ঝিনুকপুরের মানুষ লাহাবাড়ির গেট দেখলে প্রথমে মাথা নুইয়ে দেয়, তারপর ফেলে চাপা দীর্ঘশ্বাস। লাহা পরিবারের বর্তমান প্রধান সুব্রত লাহা সেই অহংকারের শেষ প্রতীক। কণ্ঠস্বর বজ্রের মতো, চোখে সবসময় একটা কঠিন হিসেবি ছাপ। তার স্ত্রী কিরণময়ী লাহা সেই প্রাচুর্যেরই নীরব প্রতিচ্ছবি, সর্বদা দামি গয়নায় মোড়া, কিন্তু মুখে এক চাপা চিরন্তন উদ্বেগের ছাপ লেপ্টে থাকে। সেই সঙ্গে থাকে প্রচ্ছন্ন কর্তৃত্ব। সেদিন অমাবস্যা, ঘন কালো রাত গভীর হয়েছে। গাঢ় ঘুমে তলিয়াছে ঝিনুকপুরের মানুষ। তার উপর আকাশ ভেঙে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ঝিনুকপুর ডুবে এক দুর্বোধ্য অন্ধকারে। বিদ্যুৎ চলে যাওয়ায় লাহাবাড়িও তখন কবরের মতো নিস্তব্ধ। রাত ঠিক 3টে। নিস্তব্ধতা ভেঙে লাহাবাড়ির পিছনের গেটের কাছে এসে থামে একটি কালো রঙের সেডান গাড়ি। আসলে এই বিশাল লাহাবাড়ির একদম পিছনে রয়েছে একটা বেশ পুরনো কূপ, প্রায় 4 দশক ধরে অব্যবহৃত। কিন্তু কেন জানি না লাহারা এটাকে পুরোপুরি বুঝিয়ে দেননি। কেবল একটা বিরাট ভারী পাথরের ঢাকনা দিয়ে বন্ধ কুয়োর মুখ। গাড়িটা থেমেছে পিছনের দিকে, ঠিক সেই কুয়োর সামনেই। এদিকটায় পাঁচিল নেই, গাড়ির হেডলাইট নেভানো, ইঞ্জিনও চলছে ফিসফিস করে। গাড়ির দরজা ঠেলে বেরিয়ে আসে দুটো অন্ধকার ছায়ামূর্তি। লম্বা কালো রেইনকোট এবং হাতে মোটা গ্লাভস পরা দুজন মানুষ, পুরুষ। তাদের চোখে মুখে তীব্র আতঙ্ক আর কাজ শেষ করার তাড়া। প্রথমজন, যার গতিবিধি তুলনামূলকভাবে স্থির, সে চাপা স্বরে বলল, তাড়াতাড়ি, আর দেরি নয়, বৃষ্টির শব্দ কেউ শুনতে পাবে না, কিন্তু আমাদের হাতে সময় নেই। দ্বিতীয়জন, যার শরীর ভয়ে কাঁপছে, সে প্রতিবাদ করে ওঠে, আমি আর পাচ্ছি না। এটা কি ঠিক হচ্ছে? এটা তো খুন। মিহিরকে তো আমরা শুধু ধাক্কা মেরেছিলাম। প্রথমজন কঠোরভাবে তার হাত চেপে ধরে। চুপ, একদম চুপ, একদম বাজে কথা না। পুলিশের হাতে ধরা পড়লে জীবন শেষ। আমরা লাশ জঙ্গলে ফেলে আসলে কাল সকালেই খুঁজে পেত। এই কুয়োই হলো সবচেয়ে গভীর আর নিরাপদ জায়গা। এটা কেউ খুলবে না। এখন শুধু চোখ বন্ধ করে কাজটা শেষ কর। যখন গন্ধ উঠবে আর লাশ চেনা যাবে না। তারা দ্রুত গাড়ির ডিকি খোলে। ভেতরে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা, কম্বলে মোড়ানো একটি ভারী দেহ। মুখটা কম্বলের বাইরে বেরিয়ে ঝুলছে। পুরুষ, বয়স 35 থেকে 40-এর মধ্যে হবে। দুজন মিলে সেই ভারী বোঝা কুয়োর দিকে টেনে নিয়ে চলে। পাথরের ভারী ঢাকনা সরাতে তাদের প্রবল শক্তি প্রয়োগ করতে হয়। পাথরের কানালে ঘষা লেগে এক কর্কশ শব্দ হয়, যা বৃষ্টির শব্দের সঙ্গে মিশে চাপা পড়ে যায়। তারা কোনো মতে দেহটি কুয়োর কিনারায় আনে। দ্বিতীয় ছায়ামূর্তিটি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। প্রথমজন এক মুহূর্ত নষ্ট না করে সে সজোরে ধাক্কা মেরে দেহটি কুয়োর গভীরে ফেলে দেয়। ধপাস! অস্বাভাবিক রকমের জোরে শব্দ হলো, যেন এক বিভৎস প্রতিধ্বনি নিয়ে উঠে আসলো ওপরের দিকে। কোনো ভারী পাথর যেন শীতল জলের বুকে নয়, বরং আঘাত করল এক ঘুমন্ত দানবকে। সেই শব্দ শুনেই দুজনের শরীর শিরশির করে ওঠে। চল চল, জলদি, আর এক মুহূর্তও নয়। কেউ জেগে ওঠার আগেই পালা। তারা দ্রুত পাথরের ঢাকনা আবার চাপা দেয় এবং গাড়িতে উঠে বিদ্যুৎ গতিতে ঘটনাস্থল ত্যাগ করে। মনে হয় তারা যেন সেই কুয়োর গভীরতা থেকে উঠে আসা কোনো অদৃশ্য আতঙ্ক থেকে জীবন নিয়ে পালাচ্ছে।
দুদিন পর সকাল, আকাশে মেঘ থাকলেও দুদিনের ঝিমঝিম বৃষ্টিটা থেমেছে, কিন্তু লাহাবাড়িতে তখন শুরু হয়ে গেছে এক নতুন দুর্যোগ। প্রথমেই দাসদাসীরা খেয়াল করল ব্যাপারটা। লাহাবাড়ির পিছন দিকের সেই পুরনো কুয়োর চারপাশ থেকে এক অদ্ভুত ঘন অসুস্থ গন্ধ আসছে। বীভৎসই গন্ধে গা গুলিয়ে আসে, মাথা ঝিমঝিম করে। খবর গেল সুব্রত লাহার কাছে। লাহাবাবু প্রথমে বিরক্ত হলেন, কিন্তু কুয়োর কাছে গিয়েই তিনি স্তম্ভিত হয়ে যান। কুয়োর জল তখন অস্বাভাবিকভাবে হলুদ সবুজ হয়ে গেছে। জলের ওপর যেন এক তৈলাক্ত কালো ফিল্ম ভেসে বেড়াচ্ছে। দুর্গন্ধ এতটাই তীব্র যে বেশিক্ষণ সেখানে দাঁড়ানো অসম্ভব। এ কি কাণ্ড! কুয়োয় কি কেউ বিষাক্ত কিছু ফেলেছে? এত বিশ্রী গন্ধ জীবনে তো কোনোদিন পাইনি। কে সাহস করলো আমাদের কুয়োর জলকে এমন কলুষিত করতে? লাহাবাড়ির গিন্নিমা কিরণময়ী ভয়ে কাঁপতে থাকেন। শোনো, তোমাকে বলেছিলাম না ওই কুয়োর কাছে যেও না, বলেছিলাম তো, বলো। সুব্রত স্ত্রীকে ধমক দিয়ে কুয়ো পরিষ্কারের নির্দেশ দেন। কয়েকজন লোক দড়ি, বালতি আর হুক নিয়ে কুয়ো পরিষ্কারের চেষ্টা করতে শুরু করে, কিন্তু কুয়োর জল এত ঘন আর গন্ধ এত তীব্র যে কেউ সাহস করে নিচে নামতে পারে না। কয়েক ঘন্টা চেষ্টার পর ঘটে আসল বিপর্যয়। এক কর্মচারী হুক দিয়ে কুয়োর গভীর থেকে কিছু একটা টেনে তোলার চেষ্টা করতেই কুয়োর উপরিভাগে ভেসে ওঠে সেই কাপড়ে মোড়ানো লাশ। লাশ তখনও পুরো পচে যায়নি, কিন্তু হলুদ সবুজ জল থেকে তার চামড়া ফুলে উঠেছে। আর সব থেকে আশ্চর্য হলো তার মুখ এখনো পরিষ্কার, একদম অবিকৃত। সেই কর্মচারী আর্তনাদ করে অজ্ঞান হয়ে যায়। সুব্রত আর তার ছেলে সৌগত ছুটে আসেন। লাশ দেখেই সুব্রতর মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি লাশটাকে দেখেই চিনতে পারেন মিহির দাস, তাঁর ভাগ্নে রূপম বণিকের ব্যবসায়িক অংশীদার। সর্বনাশ হয়ে গেল! মিহির, এটা মিহির দাস, আমি নিশ্চিত। কাল রূপমের বাবা ফোন করেছিল, মিহিরের সঙ্গে ঝগড়ার পর মিহির নাকি নিখোঁজ। তাহলে কি রূপমই এই কাণ্ড ঘটিয়েছে? পুলিশ জানলে আমরাই ফেঁসে যাব। আমাদের কুয়োয় লাশ পাওয়া গেছে মানে তো আমরাই খুনি। বাবা, এখন কি করব? কাউকে জানতে দিও না, এখনই লোক লাগাও। লাশটাকে সরিয়ে ফেলতে হবে। রূপম এখন বাড়িতে নেই, তার আগেই যদি পুলিশ আসে আমাদের বংশের মান সম্মান সব শেষ। নৈতিকতা, ভয় এবং বংশমর্যাদার অহংকারের মিশ্রণে লাহাবাবু দ্রুত সিদ্ধান্ত নেন। পুলিশি ঝামেলা এড়াতে তিনি গোপনে তার বিশ্বস্ত দুই কর্মচারীকে নির্দেশ দেন কেউ যেন কোনো মতে বিষয়টা জানতে না পারে। সেদিন দুপুরে লাহাবাড়ির সেই দুই কর্মচারী ভয়ে কাঁপতে কাঁপতে পচতে থাকা সেই লাশটি একটি চটের বস্তায় ভরে গ্রামের দূরের ঘন জঙ্গলের দিকে ফেলে দিয়ে আসে। কিন্তু লাশ চলে যাওয়ার পরও কুয়োর জল হলুদ সবুজই রয়ে গেল। আর এদিকে সেই অদ্ভুত ঘন অসুস্থ গন্ধ বিন্দুমাত্র কমল না, উল্টে যেন কুয়োর গভীর থেকে আরও তীব্র হয়ে বাতাসে মিশে যেতে শুরু করল। লাহা পরিবার তখনও বুঝতে পারে না তারা এক পাপী মানুষের কাজ লুকিয়ে আরও বড় পাপ করেছে। এই পচন এবার শুধু জলে সীমাবদ্ধ থাকবে না। আসলে লাহা পরিবারের কর্তা সুব্রত লাহা ভেবেছিলেন চটের বস্তায় মিহির দাসের লাশ ভরে জঙ্গলে ফেলে এলেই তাঁর বংশের অহংকার আর সম্মান বেঁচে যাবে। কিন্তু তিনি জানতেন না পাপের কোনো ভৌগোলিক সীমা নেই। লাশ সরানোর দুদিন পর লাহাবাড়ির পিছনের কুয়োর সেই অদ্ভুত ঘন অসুস্থ গন্ধ তখনও বাতাসে তীব্র। তারা বুঝতেই পারল না লাশ ফেলে আসবার পরেও এত দুর্গন্ধ আসছে কোথা থেকে। লাহারা অগত্যা দরজা জানলা সব বন্ধ করে রাখতে আরম্ভ করল, কিন্তু যতই চুন আর ফিনাইল ছড়ান সেই গন্ধ ততই জীবন্ত, ততই তৈলাক্ত হয়ে ওঠে। কিন্তু এতেই থামল না। পচন এবার শুধু লাহাবাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকল না। সকাল থেকে গ্রামের মানুষজন যখন তাদের নিত্যদিনের জলের জন্য স্থানীয় বড় পুকুর বা নদী সংলগ্ন ছোট খালের কাছে যায়, তখন তারা এক ভয়াবহ দৃশ্য দেখল। গ্রামের মূল পুকুর, যার স্বচ্ছ জলে এতদিন জীবন ছিল, সেই পুকুরের জল তখন অস্বাভাবিক ঘন সবুজ আর ঘোলাটে হয়ে গেছে।
জলের ওপর ভাসছে এক কালো তৈলাক্ত ফেনা। সেই কালো ফেনা দেখে মনে হচ্ছিল যেন কেউ মাটির নিচ থেকে কালো আলকাতরা এনে জলের ওপর ছড়িয়ে দিয়েছে। পুকুরের কিনারায় শত শত মাছ মরে ভেসে উঠেছে। তাদের শরীরও তখন পচতে শুরু করেছে। জলের সেই বিশ্রী গন্ধকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। এ কি হলো গো? এ কি? এ তো জল নয়, এ তো বিষ। মাগো, কালো তো দিব্যি ভালো ছিল, এ কি হলো? শুধু একটা পুকুর না, সময় গড়াতেই গ্রাম জুড়ে সব কটা জলাশয়ই ছড়িয়ে পড়তে লাগলো এই অস্বাভাবিক পচন। এই জল নয়, এ হলো সাক্ষাৎ মৃত্যু। জল এত দ্রুত পচতে পারে না। নিশ্চয়ই কোনো দৈবদোষ, কোনো অশুভ শক্তি আমাদের জলকে গ্রাস করেছে। এই দৃশ্য মুখে মুখে ছড়িয়ে পড়তেই গ্রামে শুরু হলো চরম আতঙ্ক। নদীর সঙ্গে সংযুক্ত যে ছোট খালগুলো থেকে গ্রামবাসীরা পানীয় জল সংগ্রহ করত, সেই খালগুলোর অবস্থাও একই। যেখানে জল ছিল স্বচ্ছ আর শীতল, সেখানে এখন কেবল পিচ্ছিল দুর্গন্ধযুক্ত কাদা আর পচা গন্ধ। গ্রামের বাতাস তখন কেবল জলের পচা গন্ধেই ভারী নয়, আতঙ্ক আর তীব্র হতাশাতেও ভারী হয়ে উঠল। পানীয় জলের তীব্র সংকট শুরু হলো। এই পরিবেশগত বিপর্যয়ের পরই গ্রামে শুরু হয় জনস্বাস্থ্য বিপর্যয়। দূষিত জলের কোনো না কোনোভাবে ব্যবহার তো হয়েছেই, পানীয় হিসেবে না হলেও হয়তো দৈনন্দিন কাজে বা সবজি দোহার জন্য। গ্রামে জলবাহিত রোগ দ্রুত ছড়াতে শুরু করে। প্রথমেই দেখা দেয় পেটের রোগ, বমি, ডায়রিয়া আর তীব্র আমাশয়ে গ্রামের মানুষ কাবু হয়ে পড়ে। এই সাধারণ রোগগুলো কিন্তু কেমন যেন অস্বাভাবিক, কারণ সাধারণ ওষুধে কোনো কাজ হচ্ছে না। এরপরই শুরু হয় তীব্র দীর্ঘস্থায়ী জ্বর। গ্রামের বৃদ্ধ এবং দুর্বল মানুষেরা জ্বরে কাহিল হয়ে পড়েন। ঘরে ঘরে অসুস্থতার চিত্র তখন করুণ। বৃদ্ধ কানাই সাহা তার ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। তার পাশে তার স্ত্রী মঞ্জু হতাশ হয়ে বসে। কানাইয়ের শরীর কাঁপছে জ্বরে, কিন্তু তার শরীর থেকে বেরোচ্ছে এক অদ্ভুত মিষ্টি মিষ্টি অসুস্থ গন্ধ। গ্রামের বাতাসে ভেসে থাকা ওই পচা গন্ধের মতো বিভৎস নয়, কিন্তু আরো বেশি অশুভ। ওগো, জ্বর তো কমছেই না, আর এই মিষ্টি গন্ধটা কেন বেরোচ্ছে তোমার শরীর থেকে? ডাক্তারবাবু তো বললেন ওষুধ দিয়েছেন। জল, মঞ্জু, জল তেষ্টা পাচ্ছে, কিন্তু জল খেলে তো পেটে ধরছে না। মনে হচ্ছে যেন ভেতরটা পুড়ে যাচ্ছে, বাইরেটা শুধু ঠান্ডা। মঞ্জুর চোখে জল ভরে আসে। তিনি জানেন তার ঘরের কলসি এখন শুকনো আর পুকুরের জল বিষাক্ত। তিনি যদি এখন কানাইকে নদীর জলও দেন, সেই জলেও এখন সেই পচনের বিষ। অন্যদিকে এখানকার একমাত্র ডাক্তার দেবাংশু বসু তার চেম্বারে চরমভাবে বিধ্বস্ত। রোগীদের দীর্ঘ লাইন, কিন্তু তিনি অসহায়। এ কি ধরনের রোগ বলতো? শুধু কলেরা আর টাইফয়েড নয়, এই রোগ যেন শরীরের ভেতরে পচনের হার বাড়িয়ে দিচ্ছে। স্বাভাবিক জীবাণু তো নয়। জল পরীক্ষা করে দেখলাম, বুঝলে, জলের মধ্যে অদ্ভুত দ্রুত পচনশীল একটা জৈব পদার্থ পাওয়া যাচ্ছে, যা আগে কোনো দিন দেখিনি। আমার ওষুধ যে কেন কাজ করছে না। তিনি তার বন্ধুর ল্যাবরেটরিতে জলের নমুনা পরীক্ষা করতে পাঠিয়েছিলেন। সেই বন্ধু পরীক্ষা করে দেখেছেন জলের মধ্যে থাকা জৈব উপাদানগুলি স্বাভাবিকের চেয়ে 10 গুণ দ্রুত হারে ভেঙে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি এই পচন প্রক্রিয়াকে দ্রুত করে দিচ্ছে। বিজ্ঞান ব্যর্থ, যুক্তি কাজ করছে না। এই স্থবিরতা, এই পচন, যেন প্রকৃতি আমাদের বিরুদ্ধে চলে গেছে। প্রতিদিন সকালে 2 বা 3 বয়স্ক মানুষের মৃত্যুর খবর আসতে শুরু করে। এই মৃত্যুর কারণ শুধু রোগ নয়, বরং তীব্র জল সংকট, ক্ষুধা ও আতঙ্কের মিশ্রণ। গ্রামের দুর্বল মানুষজন তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ঝিনুকপুর তখন জীবন্ত নরক। জল পচে গেছে, বাতাস ভারী হয়েছে দুর্গন্ধ আর অসুস্থতার খবরে।
প্রতিদিন সকালে কারো না কারো মৃত্যুর খবর আসছে। শুধু লাহাবাড়ির কয়েকজনই জানে কুয়োর সেই তৈলাক্ত পচা গন্ধ এখন লাহাবাড়ির সীমানা ছাড়িয়ে সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়েছে, কিন্তু তার মূল শক্তিটা জমা হয়ে আছে কুয়োর গভীরেই। বিমল লাহাবাড়ির পুরনো ও বিশ্বস্ত সিকিউরিটি গার্ড। রাত জাগা তার অভ্যাস, কিন্তু বিগত কয়েকদিনের পরিস্থিতি তাকেও ক্লান্ত আর ভীত করে তুলেছে। সেদিন রাত তখন প্রায় 1টা। মেঘের আড়ালে চাঁদ যেন নেই, আকাশ ঘন কালো, আর ঝিনুকপুর ডুবে আছে এক নিস্তব্ধ শীতল অন্ধকারে। কুয়োর ওপর ভারী ঢাকনা চাপালেও সেই পচা মাংসের মতো দুর্গন্ধ বাতাসের সঙ্গে মিশে বিমলের নাক বেয়ে যেন আত্মায় ঢুকছে। বিমল তার ছোট টুলে বসে, হাতে একটা পুরনো বন্দুক, কিন্তু তার মন তখন বন্দুকের ওপরে রাখা কম্পিত হাতগুলোর চেয়েও বেশি দুর্বল। কপাল কপাল, না হলে আমাকে এই অভিশাপের কাছে ডিউটি করতে হয়। এত দুর্গন্ধ, মনে হচ্ছে যেন কোনো পচা গলা দেহ এখন এখানেই পড়ে আছে। লাহাবাবুরা কেন যে এটাকে বুঝিয়ে দেন না। ঠিক সেই মুহূর্তে কুয়োর ঢাকনার ওপাশ থেকে বিমল কিছু একটা অনুভব করে। প্রথমে ভাবে বাতাস বা কোনো বুনো পশু, কিন্তু এরপরই সে তার চোখের কোণায় দেখে এক আবছা কিন্তু অস্বাভাবিক দ্রুত গতির অবয়ব। অবয়বটা আকারে মানুষের মতোই, কিন্তু তার চারপাশটা যেন কালো ধোঁয়ার আবছায়ায় মোড়া। কোনো স্পষ্ট মুখ বা হাত পা নেই, কেবল একটি তৈলাক্ত মনুষ্য সদৃশ্য অস্তিত্ব। সেই আবছা অবয়বের শরীর থেকে ভেসে আসছে সেই বিকট পচা মাংসের দুর্গন্ধ। বিমলের নাকে ঢুকতেই তার বমি পেতে শুরু করে। কে কে ওখানে? দাঁড়াও, আমি কিন্তু গুলি করব। কিন্তু তার বন্দুক তোলার সাহস বা শক্তি কোনোটাই কাজ করে না। সেই বিকট দুর্গন্ধ আর অশুভ দৃশ্য যেন বিমলের গোটা শরীরকে পক্ষাঘাতগ্রস্ত করে দেয়। তার সমস্ত পেশি শক্ত হয়ে যায়, মস্তিষ্কের আদেশ যেন হাতে পৌঁছানোর আগেই থমকে যায়। সে চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে শুধু ফুসফুসের ভেজা শব্দ বেরোলো, কোনো স্বর নয়। সে তখন চরম চূড়ান্ত আতঙ্কের শিকার। সেই অবয়ব তখন অস্বাভাবিক দ্রুততায় শব্দ না করে কুয়োর ধার থেকে বিমলের দিকে এগিয়ে আসে। তার চলন প্রায় মসৃণ, যেন বাতাসের উপর দিয়ে গড়িয়ে আসছে। বিমলের চোখ তখন ভয়ে বিস্ফারিত। বিমল শেষ চেষ্টা করে তার শরীরকে পিছনের দিকে সরিয়ে নেওয়ার, কিন্তু সে তাকে সুযোগ দেয় না। সেই তৈলাক্ত আবছা হাত দুটো বিমলের দুর্বল ঘাড়ের উপর নেমে আসে। হাতগুলো অস্বাভাবিক রকমের শীতল, যেন বরফ আর পচা জলের সংমিশ্রণ। তোকে ভয় পেতে হবে, তোর জীবন শক্তি চাই এই পচনের জ্বালানি হিসেবে। এক মুহূর্তের জন্য বিমলের মনে হয় তার শরীরের ভেতরের সমস্ত আশা আর সাহস যেন ঠান্ডা হাত দিয়ে শুষে নেওয়া হচ্ছে। তারপর কেবল একটা নৃশংস বিভৎস মোচড়। শব্দটা অস্বাভাবিক রকম জোরে, যেন শুধু দুটো হাড় নয়, সম্পূর্ণ মেরুদণ্ড ভেঙে চূর্ণ হয়ে গেল। বিমলের ঘাড় অস্বাভাবিকভাবে একদিকে হেলে পড়ে। তার চোখ দুটো তখনও খোলা, কিন্তু জীবনের আলো নিভে গেছে সেখানে। সেই মোচড়ের সঙ্গে সঙ্গে বিমলের পক্ষাঘাতগ্রস্ত শরীর আলগা হয়ে যায়। সে আর এক বিন্দু চিৎকারও করতে পারে না। সে অবয়ব আলতো করে বিমলের মুন্ডুহীন দেহটি তুলে নেয়। তারপর শব্দ না করে দ্রুত গতিতে লাহাবাড়ির পাঁচিল টপকে অন্ধকারের দিকে উধাও হয়ে যায়। পিছনে পড়ে থাকে শুধু বিমলের খালি টুল, একটা নিভে যাওয়া লণ্ঠন এবং বাতাসে সেই তীব্র পচা গন্ধের এক শীতল স্রোত। পরের দিন সকাল, বিমলকে তার ডিউটিতে না দেখে অন্য কর্মচারীরা খুঁজতে শুরু করে। কুয়োর কাছে তার খালি টুল আর লণ্ঠন খুঁজে পাওয়া যায়। লাহাবাড়িতে চরম চাঞ্চল্য শুরু হয়। লাহাবাবু প্রথম পুলিশকে না ডেকে দ্রুত তার নিজস্ব লোক দিয়ে খোঁজার চেষ্টা করেন, কিন্তু দুপুর হতেই খবর আসে
গ্রামের দূরবর্তী একটি পচে যাওয়া খাল থেকে একটি ফুলে ওঠা লাশ ভেসে উঠেছে। সেই খাল, যার জল গত দুদিনে তীব্রভাবে পচে গেছে, সেখানে লাশ দেখে গ্রামবাসীরা প্রথমে চিনতে পারেনি, কিন্তু লাশের পরনের পোশাক দেখে নিশ্চিত হওয়া যায় এটা লাহাবাড়ির সিকিউরিটি গার্ড বিমল দাস। লাশটা ফুলে ফেঁপে গেছে, ত্বক অস্বাভাবিক হলুদ সবুজ, যেন জলের পচন প্রক্রিয়া তার দেহকে খুব দ্রুত গলাতে শুরু করেছে। খবর পৌঁছয় পুলিশের কাছে। ঝিনুকপুরে আসেন স্থানীয় এসআই অরুণাংশু রায়, সঙ্গে কলকাতা থেকে আসে একটি বিশেষ পুলিশি ফরেন্সিক টিম। লাশ দেখে এসআই অরুণাংশু রায়ও স্তম্ভিত। লাশটা এত দ্রুত পৌঁছে গেল কি করে? মাত্র ৮-১০ ঘন্টার মধ্যেই এমন হবার তো কথা নয়। লাশ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট আসতেই সবাই চমকে ওঠে। এ তো এক অস্বাভাবিক মৃত্যু। প্রথমত, বিমলের ফুসফুসে পুকুরে জল নেই, তার মানে সে ডুবে মারা যায়নি। দ্বিতীয়ত, এটাই সবচেয়ে ভয়ঙ্কর, তার ঘাড় ভেঙে গেছে। একটি মাত্র নৃশংস আঘাতে তার সার্ভিক্যাল ভার্টিগো সম্পূর্ণ চূর্ণ হয়েছে। এমন চোট স্বাভাবিক সাধারণ কোনো মানুষের পক্ষে দেওয়া তো সম্ভব নয়। তাছাড়া রিপোর্টেই তো লেখা, এ যেন কোনো যন্ত্র বা অস্বাভাবিক অমানসিক শক্তি দ্বারা করা হয়েছে। তবে আর লাশের এই অস্বাভাবিক পচন, আমার ধারণা এই পচে যাওয়া জলের মধ্যেই এমন কিছু একটা রয়েছে যা জৈব পদার্থকে অবিশ্বাস্য দ্রুততায় ভেঙে দিচ্ছে। এই জল যেন জীবনের উল্টো স্রোত। এসআই অরুণাংশু রায় তখন কিং কর্তব্য বিমূঢ়। ঘাড় ভেঙে খুন, অথচ কোনো প্রমাণ নেই, কোনো সংঘর্ষের চিহ্ন নেই, এবং লাশ পাওয়া যাচ্ছে পচে যাওয়া জলাশয়ে, যেন হত্যাকারী জলের পচনকে তার খুনের সাক্ষ্য লুকানোর মাধ্যম হিসেবে ব্যবহার করছে। বিমল দাসের হত্যাকাণ্ড ঝিনুকপুরের আতঙ্ককে মৃত্যুর হিমশীতল স্তরে পৌঁছে দিল। ময়নাতদন্তের রিপোর্ট গ্রামে ছড়িয়ে পড়েছিল দ্রুত। ঘাড় ভেঙে খুন, ফুসফুসে জল নেই, আর লাশের অস্বাভাবিক পচন। কিন্তু এই রহস্যময় খুনিকে নিয়ে মানুষের মনে তখনও কোনো ভৌতিক সন্দেহ দানা বাঁধেনি। তাদের ধারণা এটা কোনো পাগল বা কোনো দুর্বৃত্তের কাজ, যে রাতের অন্ধকারে দুর্বল মানুষকে শিকার করেছে। কিন্তু মানুষ এখন আরও বেশি ভেঙে পড়েছে জলের সমস্যা নিয়ে। গ্রামে তখন দুই ধরনের বিপদ। প্রথমত, সমস্ত জলাশয় পচে গেছে, জল নেই। দ্বিতীয়ত, রাতের অজানা খুনি। মানুষ কেবল মনে করছে ভাগ্য খারাপ, যখন বিপদ আসে একা আসে না। রাতের বেলাতেই ঘরে ঘরে সতর্কতার সঙ্গে হতাশার চিত্র। রাতে ঝিনুকপুরের পথ ঘাট নিস্তব্ধ, কবরের মতো শীতল। মানুষ তখন লোহার শিখ বা ধারালো অস্ত্র হাতে দরজা জানলা বন্ধ করে জেগে থাকে। প্রতিটি শব্দ, প্রতিটি পচা গন্ধের দমকা হাওয়া, সবকিছুই তাদের হৃদয়ে ভয়ের শীতল স্রোত বইয়ে দেয়। পুলিশ তখন কেবল এইটুকুই করতে পারে, মানুষকে রাতে শর্ত থাকার পরামর্শ দেওয়া এবং লাহাবাড়ির কাছাকাছি পুলিশি টহল বাড়ানো। কিন্তু এই চরম আতঙ্কের মধ্যেও কয়েকজন ছিল যারা এসবের কোনো তোয়াক্কা করতেন না। এদের মধ্যে এক অশোক সেন, একজন স্থানীয় ছোটখাটো দোকানদার। অশোকের নেশা ছিল মদ। সেদিন রাতে অশোকের মদের নেশা চড়েছে চরমে। তখন 1:30। অশোক ফিরছে তার মদের ঠেক থেকে। শরীর টলছে, পা এলোমেলো। তবে সে মদের ঠেকের পুরনো খদ্দের। এসব বিষয়ে বিস্তর অভিজ্ঞতা। আজকের ব্যাপারটা তাই নতুন কিছু নয়। পুরো গুণীকে ভয় ভাই, ওরা সবাই কাপুরুষ। ঘরে দরজা বন্ধ করে বসে আছিস কেন? বেরো বেরো, পুলিশ তো কিছু করতে পারছে না। সব বিষ ঢেলেছে আমাদের জলে, আর এখন একটা কুকুর এসে মানুষকে খুন করছে, আর তোরা ঘরে চুরি পরে বসে আছিস। সব ভিতর ভিতর সব ভিতর। সে যখন লাহাবাড়ির দিকটা প্রায় পেরিয়ে এসেছে, ঠিক তখনই সেই তৈলাক্ত ধাতব পচা মাংসের দুর্গন্ধ তার নাকে এসে ধাক্কা দিল। নেশার ঘরে থাকা সত্ত্বেও সেই গন্ধের তীব্রতা তাকে এক মুহূর্তের জন্য থমকে দেয়। মনে হয় এক মুহূর্তেই নাড়ি ভুড়ি সব উঠে আসবে। মদের নেশায় মাতাল অশোকের গলা বেয়ে বমি উঠে আসতে চায়। সে টলে পড়ে যেতে যেতে সামলে নেয় নিজেকে।
কি বিশ্রী একটা গন্ধ, কি বিশ্রী গন্ধ। যারা পুরো গ্রামটাই পচে গেছে, পুরো গ্রামটা পচে গেছে। সে তার টলমলে শরীর নিয়ে আরও দ্রুত হাঁটতে চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে লাহা বাড়ির সীমানার পাশ থেকে বেরিয়ে আসে সেই আবছা তৈলাক্ত অবয়ব। সেই অবয়ব এতটাই কালো যে রাতের অন্ধকারের সঙ্গে মিশে আছে। অশোকের নেশা এক লহমায় কেন জানি উধাও হয়ে যায়। কিন্তু কোনো আলো নেই। তার চোখ দুটো যেন অন্ধকারের মধ্যে দুটি কালো জ্বলন্ত গহ্বর। অবয়বটি কোনো শব্দ করে না, অস্বাভাবিক দ্রুততায় অশোকের দিকে এগিয়ে আসে। তার চলন ছিল প্রায় মসৃণ, পিচ্ছিল, যেন সে বাতাস নয় বরং জলের উপর দিয়ে গড়িয়ে আসছে। অশোক তখন আতঙ্কিত, কিন্তু তার মাতাল মস্তিষ্ক তাকে পালানোর বুদ্ধি যোগায় না। সে বরং তার হাতে থাকা মদের বোতল পিশাচের দিকে ছুঁড়ে মারে। বোতলটি পিশাচের আবছা শরীর ভেদ করে চলে যায়, কিন্তু পিশাচের কোনো ক্ষতি হয় না। উল্টে সেই আক্রমণ পিশাচকে যেন আরও বেশি ক্ষিপ্ত করে তোলে। মুহূর্তের মধ্যেই তার শীতল তৈলাক্ত হাত দুটো অশোকের ঘাড়ের উপর নেমে আসে। অশোকের শরীরের সমস্ত রক্ত যেন সেই শীতলতার মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। সে শেষবারের মতো তার জীবনের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে শুধু একটা চাপা, ভেজা, দম বন্ধ করা শব্দ বের হয়। এরপর আসে সেই নৃশংস মোচড়, কড়মড় কড়মড়, যেন অশোকের জীবনের শেষ আর্তনাদ। সেই পিশাচ অশোকের দেহটা আগের মতোই তুলে নেয়। শব্দ না করে অন্ধকারের মধ্যে দিয়ে দ্রুত গতিতে গ্রামের সেই পচে যাওয়া পুকুরের দিকে উধাও হয়ে যায়। পিছনে পড়ে থাকে কেবল ভাঙা কাঁচের টুকরোগুলো আর সেই তীব্র পচা গন্ধের এক শীতল স্রোত। পরদিন সকালে অশোকের দোকান বন্ধ দেখে গ্রামবাসীরা চিন্তিত হয়ে ওঠে। পুলিশকে খবর দেওয়া হয়। এসআই অরুণাংশ রায় ঘটনাস্থলে এসে দেখেন ভাঙা কাঁচের টুকরো আর রাস্তার উপর কিছু কালো তৈলাক্ত জলের ছিটে। আবার আবার একই কাণ্ড। খুনি যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমি খুন করছি, অথচ আমরা কেউ কিছুই করতে পারছি না। অরুণাংশুর নির্দেশে সঙ্গে সঙ্গে গ্রামের দূষিত পুকুর, খাল সবখানে জোর তল্লাশি শুরু হয়। দুপুর নাগাদ খবর আসে লাহাবাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে পচে যাওয়া স্থানীয় পুকুর থেকে একটি লাশ ভেসে উঠেছে। লাশটা নিঃসন্দেহে অশোক সেনের। বিমলের চেয়েও আরও বেশি ফুলে উঠেছে তার শরীর। পুকুরের দূষিত জল তার দেহকে যেন দ্রুত গলিয়ে ফেলার উপক্রম করেছে। তার শরীরের ত্বক অস্বাভাবিক হলুদ সবুজ, যেন জলের পচন প্রক্রিয়া তার দেহকে খুব দ্রুত জীর্ণ করে দিচ্ছে। খুনিটা আমাদের দেখিয়েই দিচ্ছে লাশ সবসময় পচে যাওয়া জলাশয়েই ফেলবে, যাতে আমাদের প্রমাণ নষ্ট হয়ে যায়। সে যেন এই জলের পচনকে তার অপরাধ ঢাকার জন্য ব্যবহার করছে। কি হচ্ছে এটা? কোনো প্রমাণ নেই, কোনো ফুটপ্রিন্ট নেই, অথচ লাশটা যেন এক অদৃশ্য খুনি এসে তুলে নিয়ে যাচ্ছে। আর সব লাশের ঘাড়গুলো ভাঙা কেন? ডাক্তার তো বলছেন ঘাড় ভাঙার ধরনটা অস্বাভাবিক। এটা কোনো মানুষের কাজ নয়। তবে কি এটা কোনো সাইকোপ্যাথ, যার শক্তি অমানুষিক? কিন্তু এই মফস্বলে এতটুকু জায়গায় সে স্বাভাবিক মানুষের মধ্যে লুকিয়ে গেল কি করে? কার এমন শত্রুতা ছিল সামান্য সিকিউরিটি গার্ড বা খুচরো দোকানদারের সঙ্গে? গ্রামের মহিলারাও সতর্ক ছিল। ছেলে মেয়ে, বুড়ো বুড়ি নিয়ে সংসার তাদের। দরজা জানলা ভালো করে এঁটে সন্ধ্যের মধ্যে কাজ সেরে ঘরের বাতি জেলে চুপ করে ভিতরেই বসে থাকতো ঘরের মানুষগুলো। এমনি একজন শ্যামা। নিজের ছোট্ট সংসার আর জীবন নিয়ে ব্যস্ত থাকতো শ্যামা। এই হত্যাকাণ্ডের পর সেও রাতে দরজা বন্ধ রাখত। চাঁদের আলো আবছা, কিন্তু রাতের নিস্তব্ধতা তীব্র। শ্যামা তার ছোট উঠোনে প্রদীপ জ্বালিয়ে রেখেছিল। রাত তখন 2টো। শ্যামা ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ তার নাকে আসে সেই অদ্ভুত তৈলাক্ত পচা মাংসের দুর্গন্ধ। গন্ধটা এত তীব্র যে মনে হয় যেন কেউ তার নাকের উপর একটা ভেজা পচা কাপড় চেপে ধরেছে। উফ, কি গন্ধ! দম বন্ধ হয়ে যাচ্ছে যেন। শ্যামা ধর্মড়িয়ে উঠে বসল। তার মনে হয় যেন সে স্বপ্ন দেখছিল।
এক কালো মসৃণ অবয়ব তার ঘরের দিকে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে আলো জ্বালানোর চেষ্টা করে শ্যামা। ঠিক সেই মুহূর্তে তার শোবার ঘরের কাঁচা মাটির স্যাঁতস্যাঁতে দেওয়ালের কোণা দিয়ে যেখানে বৃষ্টির জল জমেছিল সেখান থেকে বেরিয়ে আসে সেই আধার কালো অবয়ব। শরীর আবছা, কিন্তু তার আকার মানুষের মতোই। তীব্র পচা গন্ধ বেরোচ্ছে। তুই কে? কে তুই? কি চাস? বেরো এখান থেকে। শ্যামা দ্রুত খাট থেকে লাফ দিয়ে নেমেই ঘরের কোণে রাখা একটি খড়ম তুলে অন্ধকারে সেই দিকে ছুঁড়ে মারে। তুই কেন লড়ছিস? তোর জীবন শক্তি চাই, আমার চাই তোর জীবন শক্তি। শান্ত হ, শান্ত হ, আর পচে যা। সে অস্বাভাবিক দ্রুততায় শ্যামার দিকে এগিয়ে আসে। শ্যামা তখন আর ঘরে থাকার সাহস পায় না, পালানোর চেষ্টা করে। দ্রুত দরজা খুলে উঠোনে ছুটে যায়। উঠোনের মাঝখানে রাখা ছিল সেই তেলের জার। পালানোর তাড়াহুড়োয় শ্যামা সেই জারের উপর পা দিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে জার উল্টে যায়। তেল ছড়িয়ে পড়ে উঠোনের মাটিতে। ভীষণ জোরে লাগে শ্যামার কোমরে। পিশাচ তখনও তার পিছনে। শ্যামা দেখেন পিশাচের আবছা দেহ তেলের উপর দিয়ে পিছলে আসছে, কিন্তু তার গতি এতটুকু কমছে না। বাঁচাও, বাঁচাও, খুনি, খুনি ধরেছে, বাঁচাও। কিন্তু কেউ সেই শব্দ শুনতে পায় না। পিশাচ ততক্ষণে শ্যামার কাছে চলে এসেছে। শ্যামা শেষ চেষ্টা হিসেবে তেলের জার থেকে পড়ে যাওয়া তেল তার হাতের মুঠোয় নিয়ে পিশাচের দিকে ছুঁড়ে দেয়। পিশাচ যেন সামান্যতম বিরক্ত হয়। তার গতির তীব্রতা এক মুহূর্তের জন্য কমে আসে। শ্যামা সেই সুযোগ কাজে লাগায়। দ্রুত উঠোনের পাঁচিলের দিকে পালানোর চেষ্টা করে, কিন্তু পিশাচ দ্রুত নিজেকে সামলে নেয়। সে বাতাসের চেয়েও দ্রুত গতিতে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। শ্যামা তখনও পাঁচিলের ধারেই, কিন্তু পিশাচের শীতল তৈলাক্ত হাত দুটো এবার তার উন্মুক্ত ঘাড়ের উপর চেপে বসে। শ্যামার শেষ চিৎকারটাও ঠিক করে তার গলা থেকে বের হতে পারে না। তার শরীরের সমস্ত শক্তি যেন পিশাচের সেই শীতল স্পর্শে জমাট বেঁধে যায়। এরপর আসে সেই নৃশংস মোচড়, কর্মর কর্মর। উঠোনের মাটিতে তখনও ছড়িয়ে আছে তৈলাক্ত তেলের দাগ। পিশাচ শ্যামার দেহ নিয়ে সেই পিচ্ছিল দুর্গন্ধযুক্ত কাদা আর পচনের পথ ধরে দ্রুত উধাও হয়ে যায়। পরদিন সকালে শ্যামা রায়কে না দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। এসআই অরুণাংশু রায় দলবল নিয়ে আসেন। শ্যামার উঠোনের দৃশ্য দেখে তিনি চমকে ওঠেন। এখানে ধস্তাধস্তি হয়েছে। দেখুন, উঠোন জুড়ে তেলের দাগ, অর্থাৎ এই মহিলা খুনির সঙ্গে লড়াই করেছেন। কিন্তু খুনি কিভাবে ঢুকলো আর কিভাবে বের হলো তার কোনো চিহ্নই তো নেই। আমি কিছুই বুঝলাম না। এই মহিলার ছাড়া অন্য কোনো পায়ের দাগ অবধি নেই। কিসের সঙ্গে লড়ছি আমরা? এ কি খুনি নাকি কোনো অশরীরী? এসআই অরুণাংশ এবং তার দল দ্রুত গ্রামের পচে যাওয়া পুকুর খালগুলিতে তল্লাশি শুরু করেন। দুপুর নাগাদ খবর আসে সামান্য দূরে সেই পচে যাওয়া খাল থেকে একটি লাশ ভেসে উঠেছে। লাশ শ্যামা রায়ের। বিমল ও অশোকের মতোই তার শরীরও অস্বাভাবিক দ্রুততায় পচতে শুরু করেছে। ত্বক হলুদ সবুজ। লাশটাকে দ্রুত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বিমল আর অশোকের মতোই ঘাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ, ফুসফুসে জল নেই। কিন্তু এইবার লাশের মাথার খুলির গোড়ার দিকে আরও একটি চূর্ণ হওয়ার মতো গভীর দাগ পাওয়া গেল। যেন কোনো ভোঁতা কিন্তু পিচ্ছিল বস্তু দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করা হয়েছে, অথবা মাথা ঠুকে দেওয়া হয়েছে। পুলিশ তখন আরও বিপাকে পড়ে। পরপর 3টি খুন, একই পদ্ধতি, আশ্চর্যজনক নিখোঁজ, ঘাড় ভাঙা, পচে যাওয়া জলে লাশ এবং অস্বাভাবিক পচন। এদিকে লাহাবাড়িতে তখন শুরু হয়েছে এক নতুন নাটক। সুব্রত লাহা বাইরে কঠিন থাকলেও তার স্ত্রী কিরণময়ী তখন চরমভাবে বিশ্বাস করতে শুরু করেছেন কুয়োটা অভিশাপগ্রস্ত। শোনো, আমি জানি ওই কুয়ো রাগ করেছে। আমরা পাপ করেছি বলেই এমন হয়েছে জানো। তুমি ওই লাশটা লুকিয়েছ, তাই আজ এই পিশাচ আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। আর সহ্য হচ্ছে না আমার, বুঝলে? আর সহ্য হচ্ছে না। চুপ করো, এইসব বাজে কথা বলছো কেন? সবটাই তো ওই খুনির কাজ। পুলিশকে দেখতে দাও। তোমরা এইসব পাগলামি বন্ধ করো। কিন্তু কিরণময়ী তার স্বামীর কথা শোনেন না।
তিনি গোপনে স্থানীয় ওঝা গুণিনদের পরামর্শ নিতে শুরু করেন। তাদের কথা মতো তিনি গভীর রাতে বাড়ির কর্মচারীদের চোখ এড়িয়ে কুয়োর কাছে যান। তিনি কুয়োর সেই ভারী পাথরের ঢাকনার চারপাশে পচা জিনিস, নষ্ট হয়ে যাওয়া ফল, জমাট বাঁধা নষ্ট দুধ দিয়ে কুয়োকে শান্ত করার চেষ্টা করেন। তিনি ফিসফিস করে মন্ত্র বলার চেষ্টা করেন যেন কুয়োর ভিতরের সেই অভিশাপকে শান্ত করা যায়। ও গো কুয়ো, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমরা ভুল করেছি, তোমার পেটে আমরা পাপ ফেলেছিলাম। এবার তুমি শান্ত হও, আর কোনো ক্ষতি করো না আমাদের। এই খবর হঠাৎই এসে পৌঁছয় এসআই অরুণাংশু রায়ের কানে। তার সোর্স জানায় লাহাবাড়ির গিন্নিমা নাকি রাতের অন্ধকারে কুয়োর কাছে পচা ফল ও দুধ রেখে এসেছেন। পচা ফল আর নষ্ট দুধ কেন? জল তো সব জায়গাতেই পচেছে। আর ওই কুয়োর জল তো কোনোদিনই লাহাবাড়িতে কেউ খেত বলে আমি শুনিনি। তাহলে কেন এই তুকতাক কেন? আর কেনই বা কুয়োর গন্ধ এত তীব্র? এর একটাই মানে হতে পারে, কিছু একটা আছে যা লাহা পরিবার লুকোচ্ছে। অরুণাংশুর মনে এবার দৃঢ় সন্দেহ জন্মায়। তিনি আর দেরি করেন না। তিনি স্বাস্থ্য ঝুঁকির অজুহাতে, অর্থাৎ গ্রামের জলবাহিত রোগ ও কুয়োর দুর্গন্ধ জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক এই মর্মে একটি ওয়ারেন্ট জারি করেন। তার উদ্দেশ্য পরিষ্কার, তিনি কুয়োর এলাকায় প্রবেশাধিকার চান। সকাল 10টা। এসআই অরুণাংশু রায় সঙ্গে স্থানীয় কয়েকজন পুলিশ অফিসার এবং ডক্টর দেবাংশু বসু লাহা বাড়ির গেটে হাজির হন। সুব্রত লাহা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও ওয়ারেন্ট দেখে তাঁকে নিরুপায় হয়ে গেট খুলে দিতে হয়। এসআই, আপনারা আমার বাড়ির ভেতরে এভাবে ঢুকতে পারেন না। আমি কলকাতা থেকে উকিল আনবো। লাহাবাবু, এটা জনস্বাস্থ্যের বিষয়। আমরা কেবলমাত্র কুয়োটাকে পরীক্ষা করতে এসেছি, আপনারা সহযোগিতা করুন। অরুণাংশু দেরি না করে সোজা কুয়োর দিকে যান। কুয়োর কাছাকাছি যেতেই সেই তীব্র বীভৎস দুর্গন্ধ তাঁর নাকে এসে ধাক্কা দেয়। গন্ধ এতই তীব্র যে অরুণাংশু তার সঙ্গে থাকা কনস্টেবলরা প্রায় অচেতন হয়ে পড়েন। উফ, বিশ্বাস করা যায় না, এত গন্ধ কেন? কুয়োর সেই ভারী পাথরের ঢাকনার দিকে এগিয়ে যান। ঢাকনার চারপাশে তখনও কিরণময়ীর রেখে যাওয়া পচা ফলের অংশ পড়ে আছে। অরুণাংশু লক্ষ্য করেন কুয়োর পাথরের কানালে একটি গভীর আঁচড়ের দাগ। দাগটা যেন কোনো ভারী শক্ত বস্তুকে খুব জোরে টেনে নিয়ে যাওয়ার ফলে তৈরি হয়েছে। অরুণাংশু রায় বসে পড়েন। তিনি কুয়োর ঢাকনার নিচে হাতড়ে দেখেন তার হাতে লাগে কৃত্রিম কাপড়ের একটি টুকরো, কালো রঙের, বেশ মোটা। এটা খুবই ঘন সিনথেটিক কাপড়, সাধারণত ভারী জিনিস মুড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এটা কুয়োর ভেতরে ছিল কেন? অরুণাংশু রায় এবার নিশ্চিত হন লাহা পরিবার তাকে মিথ্যা বলেছে। এখানে কিছু একটা ফেলা হয়েছিল। আর সময় নষ্ট করেন না, তিনি কাপড়ের টুকরো আর পাথরের কানালে আঁচড়ের দাগের প্রমাণ হাতে নিয়ে সোজা সুব্রত লাহার মুখোমুখি হন। সুব্রত লাহা তখন বাড়ির বৈঠকখানায় বসে আছেন, চোখে মুখে তীব্র উদ্বেগ। লাহাবাবু, এই কাপড় কিসের? আর এই আঁচড়ের দাগ? আপনার কুয়োয় কিছু ফেলা হয়েছিল? আপনি অস্বীকার করতে পারেন না। না না, মিথ্যে কথা। আমরা কিছু করিনি। কে কোথায় কি ফেলেছে আমরা জানি না। আমাদের ফাঁসানোর চেষ্টা করবেন না। কিন্তু এসআই অরুণাংশুর চাপ এবং অন্যদিকে গ্রামের পরপর 3টি হত্যাকাণ্ডের তীব্র আতঙ্ক, এই দুইয়ের চাপে সুব্রত লাহার নিজেকে ধরে রাখতে পারেন না। একসময় তার বংশমর্যাদা, অহংকার সব ভেঙে পড়ে। তার চোখ দিয়ে জল গড়াতে শুরু করে। হ্যাঁ, ফেলা হয়েছিল, কিন্তু আমরা খুনটা করিনি। এটা খুন নয়, এটা একটা দুর্ঘটনা। এরপর সুব্রত লাহা মুখ খোলেন। তিনি স্বীকার করেন যে জল পচে যাওয়ার ঠিক 3 দিন আগে তার দূরসম্পর্কের ভাগ্নে রূপম বণিক তার ঋণগ্রস্ত ঝগড়াটে ব্যবসায়িক অংশীদার মিহির দাসকে মারামারির এক পর্যায়ে দুর্ঘটনাক্রমে হত্যা করে। মিহির তাকে মারতে এসেছিল, আর সেই সময় ধাক্কাধাক্কিতে মিহির পড়ে গিয়ে আঘাত পায়। সেই দুর্ঘটনাক্রমে হওয়া খুন ঢাকতে সে আর তার এক বন্ধু মিলে গভীর রাতে মিহিরের লাশ কাপড়ে মুড়ে এই কুয়োয় ফেলে দিয়েছিল। কেউ চিনতে পারবে না, কিন্তু গন্ধ প্রবল হয়ে উঠতে লাহাবাবুরা যখন লাশ আবিষ্কার করেন তখন সুব্রত লাহা তাকে চিনতে পারেন। আমি পাপ করেছি এসআই সাহেব। আমি বংশের সম্মান বাঁচাতে চেয়েছিলাম। আমি সব কিছু অনুমান করে এই লাশটাকে গভীর জঙ্গলে ফেলে আসার ব্যবস্থা করি। ভেবেছিলাম পুলিশি ঝামেলা এড়ানো যাবে আর কুয়োর দুর্গন্ধও হয়তো কমে যাবে, কিন্তু
তারপরেও দুর্গন্ধ কমলো না, আর গ্রামে শুরু হলো এই অভিশাপ। লাশ লুকিয়ে ফেলার পরেও কুয়োর দুর্গন্ধ বিন্দু মাত্র কমলো না, উল্টে সেই পচা গন্ধ দিন দিন আরো প্রবল, বিভৎস হয়ে উঠল। আমাদের সর্বনাশ হয়ে গেল সৌগত। মিহির ছিল রূপমের ব্যবসার অংশীদার। জঙ্গলে লাশ পেয়ে পুলিশ খুনের সঙ্গে আমাদের যোগসূত্র বের করবেই। আমাদের বংশের সম্মান সব ধূলিসাৎ হয়ে গেল। বাবা, আমরা ভুল করেছি। লাশটা যদি পুড়িয়ে দিতাম তাহলে হয়তো কোনো প্রমাণ থাকতো না। চলো চলো, আর দেরি নয়। পুলিশ কিছু বোঝবার আগেই লাশটা খুঁজে বের করি। মিহিরের দেহটা এবার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। বংশমর্যাদা আর চরম ভয়, এই দুইয়ের কাছে হার মেনে সুব্রত লাহার নিজেই ছেলেকে নিয়ে আবার জঙ্গলের দিকে রওনা হন। গভীর রাতে টর্চের ক্ষীণ আলোয় তারা পৌঁছান সেই জায়গায় যেখানে তারা চটের বস্তাটি ফেলে এসেছিলেন। কিন্তু সেখানে কোনো চটের বস্তা ছিল না, ছিল কেবল ভেজা মাটির গভীর ফাটল আর সেই তৈলাক্ত পচা গন্ধের এক শীতল স্রোত। নেই, লাশ নেই, চটের বস্তা নেই। সৌগত, এ কি হলো? বুনো জন্তুও তো এভাবে এক লহমায় লাশ তুলে নিয়ে যেতে পারে না। এরপর তারা বেশ কয়েকবার কুয়ো পরিষ্কার করার চেষ্টাও করেছিলেন। দামি পাম্প এনে কুয়োর পচে যাওয়া জল তুলে ফেলার চেষ্টা হয়, কিন্তু পাম্প কুয়োর ভেতরে যেতেই কেমন যেন অস্বাভাবিক দ্রুততায় বন্ধ হয়ে যায়, আর কুয়োর জল সামান্যও কমে না, বরং প্রতিবার চেষ্টার পরেই কুয়োর গন্ধ আরও প্রবল হয়ে ওঠে। এই সময়ই গ্রামে দুর্ঘটনার সংখ্যাও বাড়তে থাকে। তবে অরুণাংশু একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার। তার কাছে এখন এসব কথার থেকেও বেশি প্রয়োজন প্রমাণ। রূপম বণিককে গ্রেপ্তারের জন্য প্রয়োজন মিহির দাসের লাশ। কেন জানি না তার মনে হচ্ছে লাশ এখনও কুয়োর মধ্যেই আছে। তাই সুব্রত লাহার স্বীকারোক্তির পর আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাইছিলেন না তিনি। মিহির দাসকে কুয়ো থেকে তুলে আনতে হবে, এটাই আমাদের একমাত্র প্রমাণ। সৌগত, লাশটাকে চেনার জন্য তোমাকেই আমার সাথে যেতে হবে। সৌগত লাহা চরম ভয় পেলেও বাবার স্বীকারোক্তির পর পুলিশের কথা ফেলতে পারে না। দুপুর তখন 2টো। অরুণাংশু হাতে মোটা গ্লাভস আর মুখে মাস্ক পরে সৌগতকে সঙ্গে নিয়ে লাহা বাড়ির সেই অভিশপ্ত কুয়োর দিকে গিয়ে যান। স্যার, ভিতরে যাবেন না? আমার মনে হচ্ছে এটা শুধু লাশ নয়, কুয়োটা অশুভ। অরুণাংশু রায় কোনো কথা বলেন না। তার চোখে তখন কেবল প্রমাণ আর কর্তব্যের ছাপ। তিনি কুয়োর সেই ভারী পাথরের ঢাকনার কাছে যান। সৌগতকে নির্দেশ দেন পাথরটা সরাতে। পাথরটা 1 ইঞ্চি সরতেই সেই ভয়ঙ্কর পচা মাংসের দুর্গন্ধ এমন তীব্রভাবে বেরিয়ে আসে যে অরুণাংশু এবং সৌগত দুজনই বমি করতে শুরু করেন। কিন্তু অরুণাংশু নিজেকে সামলে নিয়ে সৌগতকে নির্দেশ দেন, সরিয়ে ফেলো, সরিয়ে ফেলো জলদি, ভেতরে মিহিরের লাশ আছে। সৌগত তার সমস্ত শক্তি দিয়ে পাথরটা সম্পূর্ণ সরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে কুয়োর ভেতর থেকে এক কালো তৈলাক্ত ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠতে শুরু করে। ধোঁয়া নয়, যেন পচনের ঘন নির্যাস। সেই ধোঁয়া এতটাই ঘন আর পিচ্ছিল যে সূর্যের আলো যেন তার গভীরে হারিয়ে যায়। ধোঁয়ার সঙ্গে সেই পচা গন্ধ মিশে যেন মৃত্যুরই এক অদৃশ্য আবরণ তৈরি করছে। অরুণাংশু টর্চ জেলে ভেতরে আলো ফেলেন। কুয়োর জল তখন অস্বাভাবিক হলুদ সবুজ তৈলাক্ত। মিহির দাসের লাশের কোনো চিহ্ন নেই। স্যার, লাশ লাশ নেই। কুয়োর ভিতরে কিছু নেই। হঠাৎই কুয়োর সেই তৈলাক্ত জল যেন এক লহমায় বিস্ফোরিত হলো। জল ফুঁসে উঠল এবং সেই কালো ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে এলো এক অদৃশ্য হিম শীতল শক্তি। সৌগত চিৎকার করারও সুযোগ পেলেন না। এক অদৃশ্য পিচ্ছিল শক্তি সজোরে তার উন্মুক্ত ঘাড় চেপে ধরে। এসআই অরুণাংশু রায় শুধু দেখলেন সৌগতর দেহ শূন্যে ভেসে উঠেছে। তার চোখ তখনও চরম আতঙ্কে বিস্ফারিত। অরুণাংশু শুনতে পেলেন এক বিভৎস ভেজা শব্দ, কর্মর কর্মর ডাক। যেন শুধু ঘাড় ভাঙার নয়, যেন জীবনের সমস্ত স্পন্দন এক লহমায় থেমে যাওয়ার শব্দ। শব্দ হওয়ার সঙ্গে সঙ্গেই সৌগতর দেহ এক তৈলাক্ত কালো টানে কুয়োর গভীরে টেনে নিল কেউ। দেহটা নিমেষে যেন কুয়োর হলুদ সবুজ জলে মিশে গেল, কোনো বুদবুদ উঠল না।
এসআই অরুণাংশু রায় তখন চরম আতঙ্কে কুয়োর ধার থেকে প্রায় ছিটকে পড়েছেন। তার নাক থেকে তখনও সেই পচা গন্ধ দূর হয়নি, কিন্তু তার মস্তিষ্ক তখন কেবল সৌগতর শেষ আর্তনাদ আর ঘাড় ভাঙার শব্দেই আচ্ছন্ন। না না, এ খুনি নয়, এটা মানুষ নয়, এটা 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 কোনো অদৃশ্য শক্তি, পুলিশ, আমার বিজ্ঞান সব এখানে ব্যর্থ। তিনি সেই মুহূর্তে স্পষ্ট বুঝলেন এই লড়াই আর আইন শৃঙ্খলা রক্ষা করার লড়াই নয়, এই লড়াই অশুভ অলৌকিক শক্তির সঙ্গে। তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে আসলেন। নিজের গাড়িতে বসে কাঁপতে কাঁপতে তিনি তার পুরনো বন্ধু ত্রিদিবেশের কথা মনে করলেন। সে এখন জামতলা বলে কোনো এক গ্রামে পোস্টিং হয়ে আছে। ত্রিদিবেশের কাছে শুনেছিলেন তাদের এলাকায় ভেদু গুনিন নামের এক শক্তিশালী তান্ত্রিক আছেন, যিনি এসব অলৌকিক বিষয় সামলাতে পারেন। পুলিশের সমস্ত নিয়ম ভেঙে নিজের জীবন বাজি রেখে সেই মুহূর্তে অরুণাংশু জামতলার উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নেন। তার শেষ আশা এখন তন্ত্রমন্ত্র আর সেই অপরিচিত গুনিনের উপর। তখন দুপুর গড়িয়ে গেছে। আমার অফিস ঘরে বসে অস্থিরভাবে ভেদুর ফিরে আসার অপেক্ষা করছিলাম। আমার নিজেরও উদ্বেগ ছিল। আমার বিয়ের আর মাত্র 2 মাস বাকি। এই বিয়েটা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য ভেদুর আশীর্বাদ আমার চাই। মল্লিক বাড়ির সমস্যা সমাধানের জন্য সেই 3 দিন আগে সে গেছে। সাধারণত 2 দিনের বেশি তার লাগে না। আমি মনে মনে ভাবছিলাম আজ বিকেলের মধ্যে ভেদু ফিরে না এলে আমি নিজেই মল্লিক বাড়ি যাব। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। আমি দ্রুত ফোনটা তুলে নিলাম। অরুণাংশু, আরে কি খবর? সব ঠিক আছে তো? তোমার গলা এমন শোনাচ্ছে কেন? কিন্তু অরুণাংশুর গলার স্বর শুনে আমার সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বইল। সে যেন সম্পূর্ণ ভেঙে পড়েছে। ত্রিদিবেশ, শোনো, আমি কালকেই জামতলায় আসছি। আমি আর সামলাতে পারছি না, আমার সব যুক্তি বুদ্ধি সব গুলিয়ে যাচ্ছে। আমি কালকে পৌঁছে যাব তোমাদের ওখানে। এটা খুন নয়, এটা অন্য কিছু। আমার জীবন বিপন্ন, ভেদু গুনিনের সাহায্য চাই। আমি সব বলবো, সামনাসামনি বলবো। আমি জানতাম অরুণাংশু একজন ঘোর যুক্তিবাদী মানুষ। সে যখন ভেদু গুনিনের নাম নিচ্ছে এবং নিজের বিপদের কথা বলছে তখন সমস্যা যে কতটা গুরুতর তা আমি আন্দাজ করতে পারলাম। আমার চোখে তখন স্পষ্ট দেখতে পাচ্ছি ওর সামনে কোনো অশরীরী ভয়াবহ শক্তি যেন দাঁড়িয়ে আছে। অরুণাংশু, শান্ত হও। তুমি আসছো তো? খুব ভালো। আমি তোমার জন্য সব ব্যবস্থা করছি। সাবধানে এসো। ফোনটা রেখে আমি অস্থিরভাবে অফিসের বারান্দায় পায়চারি করতে শুরু করলাম। ঠিক তখনই আমার চোখ গেল গ্রামের রাস্তার দিকে। দূরে দেখা যাচ্ছে শান্ত পায়ে হেঁটে আসছে ভেদু। কিন্তু আমার মন অস্থির হয়ে উঠল যখন দেখলাম তার পাশে থাকা রৌদ্রের অবস্থা। রৌদ্রের মুখে তখন অসুস্থ হলদেটে ভাব। সে পা টেনে টেনে হাঁটছে আর মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ে টলে পড়ছে ভেদুর কাঁধে। ভেদুর মুখে আর সেই বিরক্তি নেই। সেও রৌদ্রের মাথাটা ধরে রেখেছে এক হাতে। ভেদু নিশ্চয়ই কোনো ওষুধ দিয়েছে, কিন্তু তাতেও ছেলেটার অবস্থা কাহিল। আমি দ্রুত নেমে তাদের দিকে এগিয়ে গেলাম। উফ ভেদু, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু রৌদ্র, তোর এ কি হয়েছে? এমন অসুস্থ কেন? আর বলবেন না ভিডিও স্যার, সব ওই ছেলের অতিরিক্ত সাহসের ফল। তবে হ্যাঁ, মল্লিক বাড়ির কাজ শেষ হয়েছে, কিন্তু ও অসুস্থ। মল্লিক বাড়ির সমস্যার সঙ্গে লড়াই করতে গিয়ে ওর শরীরের ওপর কোনো অশুভ শক্তি ভর করেছিল। প্রচণ্ড বমি করছে। বমির সঙ্গে শরীরের সমস্ত শক্তি বেরিয়ে যাচ্ছে। শরীর ভেঙে গেছে। আমি ওষুধ করেছি, তবে বিশ্রামের প্রয়োজন। রৌদ্রের চোখ তখন অস্থির। সে কাশতে কাশতে কথা বলার চেষ্টা করছিল। গুরুদেব, আমি ঠিক আছি। আমাকে বিশ্রাম নিতে হবে না। ঝিনুকপুরের খবর কি আপনার কাছে পৌঁছেছে? বিডিও স্যার, ওই পুলিশ অফিসার তো আসছেন, তাই না? এখন কোনো কথা নয়। হ্যাঁ, ঝিনুকপুর থেকে এসআই অরুণাংশু রায় আসছেন ঠিকই। সে আমার বন্ধু। কোনো এক বিষয়ে তোমার সাহায্য চেয়েছে। সব কথা আমিও জানি না, কিন্তু রৌদ্রের এই অবস্থা। ভেদু গ্রামের মোড়ল গিন্নির দিকে ইশারা করল। তিনি তাদের এগিয়ে আনতে এসেছিলেন। মা,
রৌদ্র খুব ক্লান্ত, ওর প্রচন্ড বিশ্রামের দরকার। একে তোমার ঘরে নিয়ে যাও, ভালো করে পথ্য দাও। না গুরুদেব, আমি ঠিক আছি, আমি আপনার সঙ্গে থাকবো। রৌদ্র একেবারে আমার আদেশ অমান্য করবে না, যা বলছে তাই করবে। ভেদুর এই ভয়ঙ্কর গর্জনে রৌদ্র এক লহমায় মোড়লগিন্নির হাত ধরে সে ধীরে ধীরে তাদের ঘরের দিকে রওনা হয়। সন্ধে হয়ে এসেছে। আমি ভেদুর আশ্রমের বারান্দায় তার পাশে গিয়ে বসলাম। ভেদু তখন সবে তার জপ তপ শেষ করেছে। ভেদু আমার দিকে তাকালো। তার চোখ তখন অসাধারণ শান্ত, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞার ছাপ। ভিডিও স্যার, চিন্তা করবেন না, পুলিশ সাহেবকে আশ্বস্ত করুন, তাকে বলবেন আমি অবশ্যই তার সমস্যার কথা শুনব। এসআই অরুণাংশু রায়। আমার কাছে এই নামটা ছিল যুক্তি, সাহস আর আইনের প্রতীক। এমন একজন মানুষ যিনি কখনোই আবেগের বশে কাজ করতেন না, কিন্তু গত রাতে টেলিফোনে তার কণ্ঠস্বর শুনেছিলাম। তা আমার সেই পুরনো বন্ধুকে চেনাচ্ছিল না। সে এক পরাজিত, ভীত মানুষের কণ্ঠস্বর। কে জানে কাল নিজের জীবনের সব থেকে কঠিন রাত হয়তো কাটিয়েছে অরুণাংশু। পরদিন সকাল, ঘড়িতে তখনও 10টা বাজেনি। আমি আমার বারান্দায় দাঁড়িয়েছিলাম। কখন অরুণাংশু পৌঁছবে সেই অপেক্ষায়। সহসা একটা তীক্ষ্ণ শব্দে জামতলার শান্ত পরিবেশ ভেঙে গেল। একটা পুলিশ জিপ দ্রুত গতিতে এসে থামল আমার বাংলোর সামনে। আমি স্পষ্ট দেখলাম জিপটা কোনো দক্ষ পুলিশ ড্রাইভারের মতো মসৃণভাবে থামেনি, বরং যেন আতঙ্কে ব্রেক কষেছে। গাড়ির দরজা খুলে যে লোকটি বেরোলো তাকে দেখে আমার বুক কেঁপে উঠল। এ কি সেই অরুণাংশু? তাঁর ইউনিফর্ম এলোমেলো, চোখে গভীর ক্লান্তি আর মুখে এক রাতের নির্ঘুম অমানসিক যন্ত্রণার ছাপ। তার স্বাভাবিক দৃঢ়তা কর্পূরের মতো উবে গেছে, যেন কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেছে মানুষটা। ত্রিদিবেশ, ভেদুগুনিন কোথায়? কোথায় সে? আমার সময় নেই কিন্তু। আমি এক মুহূর্ত নষ্ট করতে পারবো না, জলদি চলো। আমি দ্রুত তার দিকে এগিয়ে গেলাম। ওর হাতটা ধরতেই অনুভব করলাম তার শরীর ঠান্ডা বরফের মতো, অথচ কপালে ঘামের বিন্দু। অরুণাংশু, শান্ত হও, ভেতরে চলো, জল খাও। তুমি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছো। তোমার কি হয়েছে আগে আমাকে বলো। ভেতরে যাওয়ার সময় নেই ত্রিদিবেশ, আমার কোনো বিশ্রামের প্রয়োজন নেই। তুমি বুঝতে পারছো না। আমি দেখলাম, আমি সৌগতকে দেখলাম, দেহটা জলের টানে গভীরে মিলিয়ে যেতে দেখলাম। আমি আর এক মিনিটও দেরি করতে পারবো না। কোথায় তোমার ভেদুগুনিন? আমাকে তার কাছে নিয়ে চলো, জলদি। তার এই তীব্র অস্থিরতা বুঝে আমি আর তাকে কোনো প্রশ্ন করলাম না। কথা বাড়ানো অর্থহীন। আমি কেবল তার কাঁধে হাত রাখলাম, আর আমরা ভেদুর আশ্রমের দিকে রওনা হলাম। ভেদু তখন তার ঘরের বারান্দায় বসে যোগাসন করছিল। মুখমণ্ডল শান্ত, যেন পূর্বেই এই ঝড়ের জন্য প্রস্তুত ছিল মানুষটা। আমি অরুণাংশুকে নিয়ে তার সামনে পৌঁছলাম। অরুণাংশু তার অস্থিরতা আর চেপে রাখতে পারল না। সে হাঁটু গেড়ে ভেদুর সামনে মাটিতে বসে পড়ল। বাবা, ভেদু বাবা, আমাকে বাঁচান। আমার যুক্তি, আমার আইন, আমার সব জ্ঞান, সব ব্যর্থ। আমি আর পারছি না। আপনি আমাকে পথ দেখান। এই অভিশাপকে থামান। আমি একজন পুলিশ হতে পারি, কিন্তু আজ আমি শুধু একজন অসহায় মানুষ। ভেদু চোখ খুলল। তার শান্ত গভীর দৃষ্টি যেন অরুণাংশুর সমস্ত অস্থিরতাকে শুষে নিল। অনেকটা রাস্তায় এসেছেন, আগে একটু জল খান পুলিশ সাহেব, তারপর আমি সব কথা শুনবো। অরুণাংশু নিজেকে সামান্য ধাতস্থ করল। তারপর শুরু হলো ঝিনুকপুরের সেই ভয়ঙ্কর আখ্যান। শুরুটা হয়েছিল জল পচে যাওয়া দিয়ে। লাহাবাড়ির কুয়োয় জল নাকি প্রথমে পচতে শুরু করে, তারপর গ্রামের বাকি জলাশয়ে। তাতেই থামল না, পরপর 3টে মানুষ খুন হলো, বিমল, অশোক আর শ্যামা। প্রত্যেককে একই কায়দায় খুন করা হয়েছে, ঘাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ। কোনো সংঘর্ষের চিহ্ন নেই, আর লাশ সবসময় পাওয়া যায় সেই পচে যাওয়া জলাশয়ে। আমি তখনও ভেবেছি
এটা কোনো শক্তিশালী সিরিয়াল কিলার নয় যে পচা জলকে প্রমাণ মোছার জন্য ব্যবহার করবে। কিন্তু বাবা, লাহাবাবু যখন অস্বীকার করলেন তাদের ভাগ্নে রূপম বণিক তার ব্যবসায়িক অংশীদার মিহির দাসকে দুর্ঘটনাক্রমে হত্যা করে এবং সেই লাশকে কাপড়ে মুড়ে কুয়োয় ফেলে দিয়েছিল, আমি তখন ভাবলাম ওরা মিথ্যা বলছে। ওরা বলেছিল লাহাবাবু সেই লাশ জঙ্গলে ফেলে এলেও কুয়োর দুর্গন্ধ কমল না, কুয়োর পচন থামল না, কিন্তু পচা গন্ধ দেখে আমার মনে হয়েছিল লাশ কুয়োতেই আছে হয়তো। অরুণাংশু হাঁপাচ্ছিল, তার কথা বলতে কষ্ট হচ্ছিল। আমি তখনও আইনের পথেই ছিলাম। আমি চেয়েছিলাম প্রমাণ। আমি সৌগতকে নিয়ে কুয়োর ঢাকনা সরাই। মিহিরের লাশ খুঁজেছিলাম। বাবা বাবা আমার চোখের সামনে কুয়োর ভেতর থেকে কালো তৈলাক্ত ধোঁয়া উঠল। সৌগতকে কোনো কিছু, একটা অদৃশ্য শক্তি তার ঘাড় চেপে ধরল, আর সেই শব্দ তার গলাটা ভেঙে গেল, আর দেহটা পিচ্ছিল কালো স্রোতে কুয়োর গভীরে টেনে নিল। বাবা বাবা আমি নিজের চোখে দেখলাম। অরুণাংশু মাথা নিচু করে বসে রইল। ভেদু চুপ করে সব শুনল। তার চোখে কেবল গভীর অনুধাবন। দীর্ঘক্ষণ নীরব থাকার পর যখন ভেদু কথা বলল, তার স্বর তখন অত্যন্ত গম্ভীর। পুলিশ সাহেব, তোমার সমস্ত কথাই বুঝলাম। তুমি ঠিকই ধরেছ, সেই লাশ কুয়োতেই আছে। ওই লাশ তার অতৃপ্তি নিয়ে জড়িয়ে গেছে ওই কুয়োর সাথে, পরিণত হয়েছে জল পিশাচে, তাই সে ফিরে এসেছে ওখানেই। এক ভয়ানক অতৃপ্ত জল পিশাচ কুয়োর মধ্যে থাকা জল এখন নিরপরাধ সৎকারবিহীন লাশের সংস্পর্শে এসে পচতে শুরু করেছে। আর সেই পচন যখন পাপের গোপন বাসনা দ্বারা পুষ্ট হয়, তখন সেই পচন আর দূষণ থাকে না, সে অশুভ শক্তিতে জীবন্ত হয়ে ওঠে। এই হলো পাপের পরিণতি। বেদু বাবা, তাহলে উপায়? আমি ঝিনুকপুর যাব, কিন্তু আমার শর্ত আছে। এই শর্ত তুমি পূরণ করতে না পারলে কোনো তান্ত্রিক শক্তি এই অভিশাপকে থামাতে পারবে না। আমি রাজি, আপনি বলুন, আমি সব ব্যবস্থা করব। প্রথম শর্ত, যে পাপ প্রথম এই অভিশাপকে ডেকে এনেছিল সেই পাপকে প্রকাশ্যে স্বীকার করতে হবে। লাহা পরিবারকে অবশ্যই জনসমক্ষে ঘোষণা করতে হবে যে তারা মিহির দাসের দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণ এবং লাশ লুকিয়েছিল। অনুশোচনা প্রয়োজন। অনুশোচনা না থাকলে আমার মন্ত্র ব্যর্থ হবে। মানুষের পাপের প্রায়শ্চিত্ত শুরু না হলে দেবী শান্ত হবেন না। ঠিক আছে, আমি লাহা পরিবারকে বাধ্য করব। আমি তাদের সব পাপ প্রকাশ্যে আনব। দ্বিতীয় শর্ত, কুয়োর ভেতরে সেই পিশাচের শক্তির মূল ভিত্তি হলো প্রথম লাশটা, ওই মিহির দাস। কুয়োর পচনকে স্থায়ীভাবে বন্ধ করার আগে আমি আমার শক্তি দিয়ে কুয়োর সেই অশুভ শক্তিকে দুর্বল করব। তখন তোমাকে ও তোমার বিশ্বস্ত লোকেদের কুয়োর গভীরে প্রবেশ করতে হবে। সেখান থেকে মিহির দাসের মূল লাশটি উদ্ধার করে শাস্ত্রীয় মতে তার সৎকারের ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না মিহির দাস শান্তি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পিশাচ ধ্বংস হবে না। এই কাজ তোমার কর্তব্যের শেষ পরীক্ষা। আমি প্রস্তুত। আমি নিজের হাতে লাশগুলোকে তুলব, আপনি শুধু পথ দেখান। অরুণাংশু উঠে দাঁড়ালো। তার চোখে তখন আর ভয় নেই, আছে কেবল দৃঢ় সংকল্প। ভেদুকে প্রণাম করে সে দ্রুত আমার দিকে ফিরে তাকালো। আমি দ্রুত ভেদু আর অরুণাংশুর সঙ্গে রওনা দিলাম জিপের দিকে। আজকেই ভেদু যাত্রা করবে অরুণাংশুর সাথে, সাথে যাব আমিও। আমি ত্রিদিবেশ মিত্র, আমার গুরুদেব ভেদুগুণিনকে এবং বন্ধু এসআই অরুণাংশু রায়কে নিয়ে যখন ঝিনুকপুরের দিকে রওনা হলাম, তখন আমার মনের অবস্থা বলে বোঝানো অসম্ভব। আমাদের জিপ তীব্র গতিতে ছুটছিল। ভেদু পেছনের সিটে চোখ বন্ধ করে ধ্যানস্থ। প্রায় 1 ঘন্টার নীরবতার পর ভেদু চোখ খুলল। পুলিশ সাহেব, তোমার সেই জ্বলন সত্তা যেখানে জন্ম নিয়েছে সেই কুয়োর জলের কি উৎস আছে? এর চারপাশের মাটি কি কখনো অপবিত্র ছিল? কুয়োর জল সরাসরি কোনো জলাশয়ের সঙ্গে যুক্ত নয় বাবা, কিন্তু ঝিনুকপুর নিচু এলাকা, জল জমে থাকে। ভেদুগুণিন এবার গভীর শ্বাস নিল। তার চোখ
বন্ধ হয়ে এলো। আমি অনুভব করলাম আমাদের জিপ ঝিনুকপুরের সীমানায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাইরের বাতাস যেন অস্বাভাবিক ঠান্ডা এবং ভারী হয়ে গেল। আমার গা ছমছম করতে শুরু করলো। আমরা যখন লাহাবাড়িতে পৌঁছালাম, পুলিশ জিপের শব্দে সুব্রত লাহা এবং তাঁর স্ত্রী কিরণময়ী দ্রুত ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন। সৌগতর মৃত্যু তাদের দুজনকেই প্রায় জীবন মৃত করে রেখেছে। সুব্রত লাহার দৃষ্টি শূন্য, কিরণময়ী কেবল অস্পষ্টভাবে বিলাপ করে চলেছেন। বাড়ি জুড়ে তখনও সেই বিভৎস তৈলাক্ত পচনের গন্ধ, যেন এই গন্ধ আর দূষণ নয়, মৃত্যুর এক স্থায়ী বাসিন্দা। বাবা, বাবা আপনি এসেছেন, আপনি এসেছেন বাবা, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। আমার সৌগতকে সে কেড়ে নিল। আমি জানি কুয়ো রাগ করেছে। আপনি তাকে শান্ত করুন বাবা, আপনি তাকে শান্ত করুন। আমার ছেলেটাকে ফিরিয়ে দিন বাবা, আমাদের ওপর দয়া করুন। ভেদু কোনো কথা না বলে শান্তভাবে তাদের মাথার উপর হাত রাখল। তার চোখে কোনো সহানুভূতি নয়, ছিল তীব্র কর্তব্যবোধ। শান্ত হও, শোকের সময় এখন নয়, এখন হলো প্রায়শ্চিত্তের সময়। পিশাচকে তার আসন থেকে না সরালে এই গ্রামের কেউ বাঁচবে না। আমাকে কুয়োর কাছে নিয়ে চলো। আমরা তিনজন, অরুণাংশু, দেবাংশু এবং আমি, ভেদুর সঙ্গে কুয়োর দিকে এগিয়ে গেলাম। লাহা পরিবারের দাস দাসী ও সুব্রত লাহা তখনও দূরে ভয়ে কাঁপছে। কুয়োর সামনে পৌঁছতেই সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখলাম। কুয়োর পাথরের কানালে সেই তৈলাক্ত ঘন কালো ধোঁয়া তখনও কুণ্ডলি পাকিয়ে উঠেছে। ধোঁয়ার মধ্যে পচা মাংস আর তেলের বিকট দুর্গন্ধ। সেই গন্ধের ধাক্কা এমন যে আমি বা দেবাংশু কেউই আর স্থির থাকতে পারলাম না। কিন্তু ভেদু সেই দুর্গন্ধের মধ্যে গিয়ে কুয়োর একেবারে সামনে দাঁড়ালো। সে কিন্তু একটাও মন্ত্র জপ করল না। শোনো, আমি ভেদু গুণিন নিজে বলছি, তুমি আর মিহির দাসের অতৃপ্ত আত্মা নও। তুমি পাপের ফল। এই লাহা পরিবার পাপ করেছে, কিন্তু তারা এখন অনুতপ্ত। তোমার শক্তিকে শান্ত করতে হলে তোমাকে অবশ্যই তোমার শিকড়কে মুক্তি দিতে হবে। মিহির দাসের লাশকে মুক্তি দাও। কুয়োর ধোঁয়া যেন ভেদুর কথায় অশান্ত হয়ে উঠল। ধোঁয়ার গতি বাড়ল, শব্দ হলো জলের গভীরে। মিহির দাসের আত্মা যদি মুক্তি না পায়, তুমি এই কুয়োর সঙ্গে চিরকাল বাঁধা থাকবে। মিহিরের সৎকার না হলে তোমার শক্তিও তোমাকে একদিন পুড়িয়ে মারবে। এই পরিবারের অনুশোচনা শুরু হতে দাও। আমার আদেশ, তুমি তার লাশ মুক্তি দাও। ভেদু সুব্রত ও কিরণময়ীর দিকে ফিরল। লাহা বাবু, এই পিশাচ তোমাদের অনুশোচনা চায়। তোমাদের পুত্র গেছে, এবার তোমাদের পাপের ফল গ্রহণ করতে হবে। মিহির দাসের লাশ উদ্ধার হলেই গ্রামের মানুষের সামনে তোমাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই প্রায়শ্চিত্ত শুরু হলেই আমি আমার মূল কাজ শুরু করব। আমরা প্রস্তুত বাবা, আমরা ক্ষমা চাইব। সুব্রত লাহার অনুশোচনার কথা সেই জ্বলন সত্তাকে যেন চূড়ান্ত উত্তেজিত করে তুলল। সে বুঝতে পারল তার শক্তির উৎস, পাপের গোপন কুটিলতা ভেঙে যাচ্ছে। কুয়োর সেই কালো তৈলাক্ত ধোঁয়া হঠাৎ করেই এক ভীষণ গর্জনে ফেটে পড়ল। কুয়োর ভেতরের জল ফুঁসে উঠল, আর ধোঁয়ার সেই কুণ্ডলী যেন এক মুহূর্তে অদৃশ্য মানুষের একটা বিশাল পিচ্ছিল অবয়ব ধারণ করল। তার চোখ নেই, কিন্তু সে যেন তীব্র ঘেন্না নিয়ে অরুণাংশকে দেখছিল। মুক্তি নয়, আমাকে শক্তি দিয়েছে যে আমাকে মারতে চায় তাকেও আমি খাবো। তোদের রক্ত চাই, রক্ত রক্ত চাই। মুহূর্তের মধ্যে সেই অদৃশ্য শক্তি তীব্র বেগে ছুটে এলো অরুণাংশুর দিকে। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, আ! অরুণাংশু পালাতে চাইল, কিন্তু পারল না।
সেই অদৃশ্য তৈলাক্ত শক্তি অরুণাংশুর শরীরকে বিদ্যুৎ গতিতে চেপে ধরল। অরুণাংশুর চোখ বিস্ফারিত হয়ে গেল। সে চিৎকার করতে পারল না, তার দম বন্ধ হয়ে আসছিল। তার দেহ শূন্যে 1 ইঞ্চি উঠে তীব্র শক্তিতে বা টানে কুয়োর দিকে যেতে শুরু করলো, ঠিক যেমনটা সৌগতর ক্ষেত্রে হয়েছিল এক তৈলাক্ত বিষাক্ত মৃত্যুর দিকে। বেদু বাবা! অরুণাংশুর ভেতর থেকে শুধু এই ভাঙা শহরটুকু বেরোলো। সে ঠিক সেই মুহূর্তে ভেদুগুণিন এক ভয়ঙ্কর গর্জন করে উঠল, জয় বম তারক বম, জয় বম। ভেদু এবার তার ঝোলা থেকে সেই কালো শুকনো শিকড়টা দ্রুত হাতে বের করে আনলো। চোখ দুটো যেন যোগীর মতো স্থির এবং জ্বলন্ত। থাম, আজ আমি তোকে এখানেই বদলাম। মহাকালীর বশীকরণ যজ্ঞের শপথে তুই এখন আমার অধীন। ওর বাইরে তোর ক্ষমতা খর্ব। ভেদু সেই মন্ত্রপুত শিকড়টিকে এক অভূতপূর্ব দ্রুততায় শূন্যে ছুঁড়ে মারল সেই পিশাচের দিকে। শিকড় যেন এক অগ্নিশিখার মতো সজোরে অরুণাংশুকে টেনে নিয়ে যেতে চাওয়া সেই অদৃশ্য শক্তির কেন্দ্রস্থলে আঘাত করল। তারপর জড়িয়ে ধরল সেই শ্যাওলা মাখা পিশাচের শরীর। ভেদুর গুরুদেবের দেওয়া মন্ত্রপুত সেই শিকড় যে কোনো অশুভ শক্তি বা অতৃপ্ত প্রেতকে বেঁধে রাখতে পারে। শিকড়ের আঘাতের সঙ্গে সঙ্গে কুয়োর ধোঁয়ার মধ্যে যেন হাজারো কাঁচ ভাঙার মতো শব্দ হলো। এক তীব্র শক্তির বিস্ফোরণ হলো, আর অরুণাংশু তৎক্ষণাৎ মুক্ত হয়ে কুয়োর ধার থেকে দূরে ছিটকে মাটিতে পড়ে গেল। আর কুয়োর ধোঁয়া তা যেন শিকড়ের মন্ত্রে এক লহমায় স্তব্ধ হয়ে গেল। ধোঁয়ার কুণ্ডলী কুয়োর কানাল ছেড়ে বাইরে আসতে পারছে না আর। ভেদুর সেই মন্ত্রপুত শিকড় তখন সেই অদৃশ্য তৈলাক্ত শক্তিকে চেপে ধরে কুয়োর ধারে স্থির হয়ে আছে। ভেদু শান্ত কিন্তু ঘর্মাক্ত শরীরে এগিয়ে এলো। ভেদু, ভেদু, এই শিকড় কি পারবে ওই মিহির দাসকে আটকে রাখতে? আপাতত এই শিকড় এই পিশাচকে এই কুয়োর গভীরে বেঁধে রাখলো, কিন্তু এ সাময়িক। শিকড়ের বাঁধন বেশিক্ষণ থাকবে না। আমাদের প্রধান কাজ মিহির দাসের লাশ উদ্ধার করা। প্রস্তুত হন। অরুণাংশু তখনও মাটিতে পড়ে কাঁপছিল। আমি ছুটে গিয়ে তাকে ধরলাম। তার চোখে তখনও সেই অদৃশ্য তৈলাক্ত মৃত্যুর আতঙ্ক, কিন্তু সঙ্গে ছিল এক চূড়ান্ত সংকল্পের আগুন। শিকড়ের বাঁধন সাময়িক। মিহির দাসের আত্মা এই শক্তির মূল। যতক্ষণ না সে সৎকার পাচ্ছে ততক্ষণ এই পিশাচ শক্তি নেবে। এখন আর দেরি নয়। পুলিশ সাহেব, আপনার কর্তব্যের শেষ পরীক্ষা শুরু হলো। লাশ উদ্ধারের ব্যবস্থা করুন, সময় নষ্ট করবেন না। অরুণাংশু আর এক মুহূর্তও দেরি করল না। সে মাটি থেকে উঠে দাঁড়ালো। তার ইউনিফর্ম ময়লা, শরীর কাঁপছিল, কিন্তু চোখে তখন ভেদুর প্রতি চরম বিশ্বাস। ভেদুর সামনে মাথা নিচু করে সে সোজা তার কনস্টেবলদের দিকে এগিয়ে গেল। জলদি পাম্প সেট করো, কুয়োর জল সরাতে হবে। মনে রাখবে, কেউ যেন কুয়োর জল স্পর্শ না করে বা কুয়োর কানালে রাখা এই শিকড় না স্পর্শ করে। এই এখন আমাদের একমাত্র রক্ষা কবচ। কনস্টেবলরা ভয়ে কাঁপছিল, কিন্তু অরুণাংশুর সেই নতুন অতীন্দ্রিয় দৃঢ়তা তাদের কাজে নামতে বাধ্য করল। তারা দ্রুত শক্তিশালী পাম্প সেট করল। পুলিশ কর্মীরা পাম্প কুয়োর জলে নামিয়ে চালু করতেই এক ভয়ঙ্কর দৃশ্য শুরু হলো। প্রথমেই সেই হলুদ সবুজ তৈলাক্ত জল পাম্পের মধ্যে দিয়ে বাইরে আসতে শুরু করলো, কিন্তু পাম্প চলার মিনিট খানেকের মধ্যেই কুয়োর জল কালো এবং ঘন হয়ে যেতে শুরু করলো। কেবল রং নয়, সেই জলের ঘনত্ব বাড়তে লাগলো অস্বাভাবিকভাবে, যেন কুয়োর গভীরে কেউ ঘন আলকাতরা মিশিয়ে দিচ্ছে। পাম্পের মোটর তীব্র শব্দে ফুঁসতে শুরু করলো। বাইরে আসা জল থেকে সেই পচনের বীভৎস গন্ধ এতটাই তীব্র হয়ে উঠল, আমার এবং দিবাংশুর বমি আসছিল। ভেদু, এ কি? জল এমন ঘন হয়ে যাচ্ছে কেন? এই পাম্প কি কাজ করবে? কুয়োর ভেতর থেকে তখনও সেই জল পিশাচ ফুঁসছে, যেন সে বুঝতে পারছে তার সমাপ্তি আসন্ন, তার অবসান আসন্ন। শিকড়ের বাঁধন তাকে কুয়োর বাইরে আসতে দিচ্ছে না, কিন্তু সে ভেতর থেকে তীব্র প্রতিরোধ তৈরি করছে। ভেদুগুণিন এবার আমার দিকে ফিরল। তার চোখ আগুনের মতো জ্বলছে। পিশাচ তার শেষ শক্তি ব্যবহার করছে বিডিও সাহেব। সে তার শিকড় আঁক করে ধরে আছে। তার সেই শিকড় হলো সেই লাশ। এই শক্তিকে দমন করতে হলে একে ধর্মীয় আগুন দিতে হবে। ভেদু তার ঝোলার ভেতরে হাত ঢুকিয়ে দিল, বের করে আনলো এক মুঠো মন্ত্রপুত ধুলো পড়া।
ওং রিং রিং কুণ্ডলিনী দৈব স্বাহা স্থির ভব পাপনাশং করিষ্যতি। সেই এক মুঠো ধুলো পড়া তীব্র বেগে কুয়োর সেই ঘন কালো জলের ওপর ছুঁড়ে মারল সে। মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর তীব্র হিস হিস শব্দ হলো, যেন হাজারো ফনা তোলা সাপ একসঙ্গে ফুঁসছে। আর সেই শব্দ শেষ না হতেই আমরা সভয়ে দেখলাম কুয়োর সেই ঘন কালো জল ফুটতে শুরু করেছে। জলের উপরিভাগ থেকে বাষ্পের মতো ধোঁয়া বের হচ্ছে। সেই পচনের গন্ধকে আরো তীব্র করে তুলল এই কাণ্ড। আমাকে জ্বালাস না, আমি মিহিরের শান্তি চাই না, পাপী আমার শক্তি। ভেদুর সেই ধুলো পড়ার মন্ত্রে জ্বলন সত্তা সাময়িকভাবে শক্তিহীন হল। ফুটন্ত জলের উপরিভাগ থেকে সেই কালো তৈলাক্ত ঘন স্তর দ্রুত সরে যেতে শুরু করলো। সাময়িকভাবে জলের উপরিভাগ পরিষ্কার হতে শুরু করে। পুলিশ সাহেব, এই সুযোগ, জলদি! জল সাময়িকভাবে পরিষ্কার হয়েছে, পিশাচ দুর্বল, এখনই লাশ উদ্ধার করুন, আর এক মুহূর্ত দেরি নয়। অরুণাংশু দ্রুত মোটা দড়ি ও ধারালো হুক নিয়ে কুয়োর দিকে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই হুক কোনো কিছুর সঙ্গে আটকে গেল। অরুণাংশু আর তার কনস্টেবলরা মিলে টেনে তুলতে শুরু করলো। ভেদু তখনও কুয়োর কানালের কাছে মন্ত্র জপ করে যাচ্ছে, যাতে শিকড়ের বাঁধন অটুট থাকে। ভারী কিছু উঠে এলো। আমি বা দেবাংশু কেউই সেই বিভৎস দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিলাম না। দড়ির টানে যখন কুয়োর কিনারা স্পর্শ করল, তখন দেখলাম এক পচে যাওয়া মানব দেহ। তখন একটা কাপড়ে মোড়া ছিল, মিহির দাসের পচে যাওয়া সেই লাশ। সেই কাপড়ের ভাঁজে তখনও তার অভাগা জীবনের শেষ চিহ্ন লেগে আছে। লাশ মাটির ওপর নামানোর সঙ্গে সঙ্গে কিরণময়ী এক তীব্র চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন। সুব্রত লাহা মাটিতে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলেন। অরুণাংশু কিন্তু এ সময় তার কোনো আবেগ প্রকাশ করল না, কেবল লাশের দিকে এক মুহূর্ত তাকিয়ে ভেদুর দিকে ফিরল। ভেদু লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গে তড়িঘড়ি একটি শুদ্ধিকরণ আচার সম্পন্ন করতে এগিয়ে গেল। কুয়োর পিশাচ তখনও ফুঁসছে, তাই দ্রুত কাজ করতে হবে। ভেদু লাশের ওপর কিছু পবিত্র গঙ্গা জল ছিটিয়ে দিল। এরপর সেই লাশের চারপাশে তুলসী পাতা ও বেলপাতা রেখে মন্ত্র পড়তে শুরু করল। শান্তি শান্তি। হে মিহির দাস, তোমার অপমৃত্যু নয়, তোমার পাপের মুক্তি হোক, তোমার আত্মা শান্ত হোক। এই সৎকার তোমাকে মুক্তি দেবে। তোমার শিকড় আজ মুক্তি পেল, তোমার শক্তি আজ থেকেই লাশের সঙ্গে সমাপ্ত। আচার শেষ হলো। ভেদুর নির্দেশে পুলিশ সেই পচে যাওয়া দেহটিকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হল। ভেদু এবার লাহা পরিবার এবং অরুণাংশুর দিকে তাকালো। প্রথম মূল্য পরিশোধ হয়েছে, লাশ উদ্ধার, এবার শেষ মূল্য পরিশোধের সময়। প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা। আমি দ্রুত অরুণাংশুকে ইঙ্গিত করলাম। অরুণাংশু ততক্ষণে আশেপাশের গ্রামের মানুষজনকে লাহাবাড়ির সামনে জড়ো করার ব্যবস্থা করেছিল। সুব্রত লাহা, তোমাদের পুত্র গেছে, তোমার মান গেছে। এখন যদি তুমি পাপের প্রায়শ্চিত্ত না করো, তবে এই শিকড়ের বাঁধন ছিঁড়লে এই পিশাচ গোটা গ্রামকে গ্রাস করবে। ক্ষমা চাও। আমি পাপী বাবা। আমি আমার ভাগ্নের পাপ আর মিথ্যা লোকানোর জন্য মিহির দাসকে সৎকার করতে দিইনি। আমি আমার ছেলের প্রাণের বিনিময়ে সেই পাপের ফল পেলাম। আমি সবার কাছে ক্ষমা চাইছি। এই গ্রামকে অভিশাপ থেকে মুক্তি দিন। আমাকে আপনারা ক্ষমা করুন। সুব্রত লাহা তার কথা শেষ করার সঙ্গে সঙ্গেই আমরা সবাই দেখলাম কুয়োর কানালে রাখা ভেদুর সেই কালো শিকড় ধীরে ধীরে শুকিয়ে গিয়ে ধুলোর মতো খসে পড়ল। সেই সঙ্গে কুয়োর ভেতর থেকে আসা পচনের তীব্র গন্ধ যেন এক লহমায় মিলিয়ে গেল বাতাসে। কুয়োর জল শান্ত হয়ে গেল, কালো বাষ্প আর ফুঁসছে না। কুয়োর মধ্যে থেকে যে অশুভ শক্তি সবাইকে এতক্ষণ গ্রাস করছিল, তা যেন মিহির দাসের লাশের মুক্তি এবং লাহা পরিবারের প্রায়শ্চিত্তের অগ্নিতে বিলীন হয়ে গেল।
ভেদুগুনিন গভীর শ্বাস নিয়ে অরুণাংশুর দিকে তাকালো। তার মুখে এক গভীর প্রশান্তির ছাপ। এই মুহূর্ত থেকে ঝিনুকপুর আবার তার স্বাভাবিক পথে ফিরতে শুরু করেছে। শুরু হয়েছে নতুন সময়, নতুন ভোর।